This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সামনে এই যে আপনারা বলছেন এক্সপায়ারি অফ দ্য প্যানেলের পরে যাদের কাউন্সেলিং হয়েছে এবং চাকরি হয়েছে তাদের বক্তব্য যে কোর্টের নাকি একটা ইন্টারিম অর্ডার আছে তাদেরকে কাউন্সেলিং করানোর জন্য, তাই তারা সেই কাউন্সেলিং একটা অর্ডার দেখুন আমি মামলা করেছি, তো সালমার মামলা আমার করা, তাহলে আমি জানি। অষ্টম রাউন্ডে কাউন্সেলিং হয়েছিল SMS পাঠিয়ে। এই সালমা সে SMS-টা পাইনি, সেই গ্রাউন্ডে মামলা হয়েছিল যে দেখো আমার পরের র্যাঙ্কে থাকা ব্যক্তি SMS পেয়েছে, আমি পাইনি। তার মানে এই নয় আদালত বলে দিয়েছে, আদালত ওই পয়েন্টে অ্যাডজুডিকেটই করেনি যে এটা এক্সপায়ারি প্যানেল না এক্সপায়ারি প্যানেল না। এই পয়েন্টে আর্গুমেন্ট হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই আর্গুমেন্ট আমারই ছিল। ফার্স্ট রাউন্ড কত তারিখে, সেকেন্ড রাউন্ড কত তারিখে, থার্ড রাউন্ড কত তারিখে, প্যানেলটা কবে এক্সপায়ার হচ্ছে, 1 বছরের এক্সপায়ারি ডেটটা কবে। এবং সেই সময় সুপ্রিম কোর্টের সামনে SSC ওই একটি স্কুলে ঝামেলা হয়েছিল, আপনাদের মনে থাকবে নিশ্চিতভাবে, গুলিও চলেছিল। সেই স্কুলের ঝামেলাকে উল্লেখ করা হয়েছিল, কোভিড উল্লেখ করা হয়েছিল। সেই সমস্ত কিছু কনসিডার করেই ওই জাজমেন্টের 31 নম্বর প্যারাগ্রাফটি সুপ্রিম কোর্ট রেখেছে। আমার সাবমিশন, SSCর রিটেন নোটস, সমস্ত কিছু কনসিডার করেই সুপ্রিম কোর্ট কিন্তু 31 নম্বর প্যারাগ্রাফটা আপনারা চাইলে দেখে নিতে পারেন যে নোট SSC দিয়েছিল, সেখানে কিন্তু এই সমস্ত কথা উল্লেখ আছে। সেগুলো কনসিডার করেই সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে। ফলে সুপ্রিম কোর্টের পরে কোনো ইন্ট্রিম অর্ডার থাকলেও বা কলকাতা হাইকোর্টের কোনো অর্ডার থাকলেও সেটা ভ্যালিড হয় না। কারণ কলকাতা হাইকোর্ট তো অনেককে আমি তো এই যে অষ্টম রাউন্ডের পরে শেতাবুদ্দিনের মামলায় কাউন্সিলিং করাতে হবে, আমি সেই অর্ডার করিয়েছি। কিন্তু যখন পুরো বিষয়টি আনার্থ হয়েছে তখন আনার্থ হয়নি যে কোন রাউন্ড কবে হয়েছে, কোন তারিখে হয়েছে, ওগুলো ইন্ট্রিম মেজারগুলো ফাইনাল জাজমেন্টে মার্জড হয়ে যায়। এটা স্বাভাবিক আইনগত প্রক্রিয়া। ইন্ট্রিম মেজারে যদি ভুলও হয় ফাইনাল জাজমেন্টে সেটা রেকটিফাই করবে। ইভেন দেখবেন আদালত ববিতাকে চাকরি দিয়েছিল, পরবর্তীতে দেখেছেন না ববিতা থেকে আরেকজন মিস হয়ে তাকে চাকরি দিয়েছে। আদালত যদি দেখেন যে না এটা সঠিক হয়নি, এই জায়গায় রেকটিফাই করা প্রয়োজন, আদালত হচ্ছে ফর রেকটিফিকেশন। আদালত যেমন মানে সরকারের কোনো কৃতকর্ম যেটা রেকটিফিকেশনের প্রয়োজন সেটা যেমন করেন, আদালত নিজেও যদি দেখেন যে কোনো কিছু রায় দেওয়ার পরে সেই রায় রেকটিফাই করার প্রয়োজন, আদালত নিজেই রেকটিফাই। সেই জন্যই তো আদালতের 3টে স্তর, এই যে স্তরগুলো দেখছেন, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, এই যে রিভিউয়ের প্রভিশন, এগুলো কিসের জন্য, পুনর্মূল্যায়নের প্রভিশন কিসের জন্য। আদালত যদি নিজেও দেখেন যে কোনো জাজমেন্টের কোনো অংশ সেটা সঠিক নয়, যদি নিজে মনে করে সে নিজেই রিভিউ করেন। দেখুন এই দাগী শিক্ষাকর্মী যারা, তাদের তালিকা তখনও বেরোয়নি যখন শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়ে গেছে। ফলে এটা আশঙ্কাই করা যায় যে অনেক দাগী শিক্ষাকর্মী হয়তো শিক্ষক পরীক্ষা দিয়েছেন এবং তারা ডাকও পেয়েছেন। ফলে এই পরীক্ষা পদ্ধতি তো কলুষিত হয়ে গেছে। এখন এই পরীক্ষা পদ্ধতি কি বাঁচানোর কোনো উপায় আছে? একদমই। দেখুন আপনি এটা যদি টেন্টেড এবং আনটেন্টেড যদি সেগ্রিগেশন করা যায় তাহলে যে কোনো পরীক্ষায় বাঁচানো যায়। দেখতে হবে যে টেন্টেড আনটেন্টেড সেগ্রিগেশন করার যোগ্য কি যোগ্য নয়। এই ক্ষেত্রে কিন্তু সহজেই তাদের সেগ্রিগেট করা যায়। সরকার আমি বলেছি 4টে জিনিস করে দিক, তাহলেই সহজেই সেগ্রিগেট হয়ে যাবে। 1, 2016 সালের OMR শিট, 2, 2025 সালের OMR শিট, 3, 2016 সালে কাউন্সিলিং ওয়াইজ লিস্ট, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে কারা কারা চাকরি পেয়েছে, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে কারা কারা চাকরি পেয়েছে, থার্ড রাউন্ড কাউন্সিলিংয়ে কারা কারা চাকরি পেয়েছে, ফোর্থ রাউন্ড কাউন্সিলিংয়ে কারা কারা চাকরি পেয়েছে, ফিফথ রাউন্ড কাউন্সিলিংয়ে কারা কারা চাকরি পেয়েছে, 6th রাউন্ড কাউন্সিলিংয়ে কারা কারা চাকরি পেয়েছে, 7th রাউন্ড কাউন্সিলিংয়ে কারা কারা চাকরি পেয়েছে, 8th রাউন্ড কাউন্সিলিংয়ে কারা কারা চাকরি পেয়েছে, আদালতের নির্দেশে কারা কারা চাকরি পেয়েছে। আদালতের নির্দেশগুলোকে ধরা হবে না, তার কারণ হচ্ছে আদালত যেহেতু সেটা দিয়েছে, কারণ আদালত তো আর ওই বিষয়টা কনসিডার করেনি। ফলে তাদের তো আর এক্সপায়ারি প্যানেলে বলা সম্ভব নয়, কারণ হচ্ছে আদালত যেহেতু দিয়েছে। এবার বাকিরা যারা অ্যাডমিনিস্ট্রেশন, যাদের এক্সপায়ারি প্যানেলে নিজের তৈরি আইনকে ভঙ্গ করে যাদের দিয়েছে, সেই এক্সপায়ারি প্যানেলের ছেলে মেয়েদের আইডেন্টিফাই করে তাদেরকে এই লিস্ট থেকে বের করে দেওয়া। OMR শিটে যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি থেকে থাকে
তাহলে তাদেরকে আইডেন্টিফাই করে বের করে দিই। আমি যেমন একজন টেন্টেড বলে গ্রুপ সিতে একজনকে বলেছে, সরকার মানে এসএসসি লিস্ট টাঙিয়েছে, কিন্তু সেই ছেলেটি 2023 সাল থেকে তার ওএমআর শিট সে এসএসসিকে লিখেছে, পায়নি। ইভেন একমাত্র গ্রুপ সির একমাত্র ক্যান্ডিডেট সানিউল্লাহ, তার কিন্তু দেখবেন ওই কলামে যে ওএমআরে কত পেয়েছে সেই কলামে কোনো নাম্বার নেই, বাকি সকলের নাম্বার আছে। যে 0 পেয়েছে 0 লেখা আছে, 1 পেলে 1 লেখা আছে, 17 নম্বরে 17 লেখা আছে, তারই একমাত্র লেখা নেই। কেন লেখা নেই? সে ওএমআর শিটটি তার আপলোডই করা হয়নি। সেই সময় গ্রুপ সি এর ক্ষেত্রে নাম্বার দিয়ে নিজের ওএমআর শিটটি দেখতে পাচ্ছিল, সেও দেখতে পায়নি। 2023 সাল থেকে সে বারবার রিপ্রেজেন্টেশন দিয়েছে, বারবার সে আরটিআই করেছে, দেয়নি। আদালতে মামলা করে বললাম যে দেখুন, মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের জাজমেন্টে পরিষ্কার বলে 363 নম্বর প্যারাগ্রাফ সাব প্যারা 3-তে বলা আছে ওএমআর শিট ফর পাবলিক ভিউইং আপলোড করে দাও। এখনো পর্যন্ত আপলোড করেনি। যদি আপলোড করে দিত, মাইট বি সে টেন্টেড, তাহলে তার তো জানার অধিকার রয়েছে সে কেন টেন্টেড, তাহলে তার রাইট টু নো রয়েছে। তুই রাইট টু ইনফরমেশন অ্যাক্টকে ইনভোক করে সে ওএমআর চাইছে, দিচ্ছ না। সে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ওএমআর শিট আপলোড করার নির্দেশ আছে, দিচ্ছ না। এই এতটা ঢেকে রাখা কেন? তার মানে আরও বেশি টেন্টেড আইডেন্টিফাই হয়ে যাবে। সেই আইডেন্টিফিকেশনটা চাইছে না সরকার, এসএসসি। সেই জন্যই তারা ওএমআর শিট আপলোড করছে না। দেখবেন নানা রকম টালবাহানা চলবে, বলা হবে ওয়েবসাইট ক্রাশ করে যাবে, বলা হবে আইন নেই বলে অ্যাপিল করা হয়তো বা হতেও পারে। হ্যাঁ, মানে এই যে বিভিন্ন ধরনের টালবাহানা চলবে, কিন্তু তারা ওএমআর শিটটা পাবলিশ করতে চাইবে না, কাউন্সিলিং ওয়াইজ লিস্ট পাবলিশ করতে চাইবে না। তার কারণ সেটা যদি হয় তাহলে আরও বেশি টেন্টেড ক্যান্ডিডেট আইডেন্টিফাই হয়ে যাবে।